Hello, welcome to CSC 3031 Operating System Theory course. আমরা লাস্ট ক্লাসে বলেছেন যে আমরা আজকে থেকে যে প্রসেসেস এন্ড থ্রেডস এই টপিক দিয়ে বা চ্যাপ্টার দিয়ে আমাদের এই সেমিস্টার থিওরি ক্লাসটা শুরু করব। হ্যাঁ, সো লেটস স্টার্ট। প্রসেস প্রসেস সম্পর্কে আমাদের একটু গভীর পড়াশোনা করা লাগবে। আমরা জিনিসটা মনোরঞ্জনতে, যেহেতু আমরা সবাই ল্যাপটপ কম্পিউটার অনেকদিন ধরে শিখতেছি, মনোরঞ্জনতে সবাই কাজটা করে আসতেছি, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এই কাজটা কিভাবে হচ্ছে না হচ্ছে, কিভাবে ক্রিয়েট হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা করতে, ঠিক আছে? তো সিম্পল যে একটা প্রসেস যদি আমি দেখাতে চাই, যে সাপোজ হচ্ছে লাইক যে এখানে একটা এখানে কতগুলো ফোল্ডার আছে, এই ফোল্ডার যেটা আছে এটাকে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এর ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হবে, রাইট? নিশ্চয়ই বুঝতেছেন। এবং এখানে অলরেডি ট্র্যাক আছে, এই যে এই জায়গাটাতে অলরেডি ট্র্যাক আছে যে আমার যে এখানে কিছু জিনিস আছে, রাইট? এই যে দেখেন, এই যে এখানে কিছু জিনিস আছে, এখানে অলরেডি ট্র্যাক করা আছে। হ্যাঁ, এদিকে আমি যেতে পারতেছি, ঠিক আছে? তাহলে এই যে এটা একটা প্রসেস, রাইট? সিমিলারলি আমার এখানে একটা যে গুগল ক্রোম খোলা আছে, এটা একটা প্রসেস। সিমিলারলি গুগল ক্রোম আরেকটা আইডি দিয়ে আমার খোলা আছে, এটা একটা প্রসেস। জুম অ্যাপ চলতেছে, সেটা একটা প্রসেস। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা চলতেছে, পাওয়ার পয়েন্ট একটা স্লাইড শো চলতেছে, সেটা একটা প্রসেস। পিডিএফ একটা ওপেন আছে, এই লাইক এই যে, তাহলে এখানে কয়টা প্রসেস? 1 2 3 4 5 6টা প্রসেস আছে, ঠিক আছে? এটা কিন্তু রানিং অবস্থা আছে, বুঝতেছেন? ঠিক আছে, যে আমি যখন যে অন্য কোনো ভিডিও একটা দেখতে পাই, তাহলে যেগুলো রানিং আছে, যেমন এটাতে কোনো কিছু দেখাচ্ছে না কারণ এটা রানিং, এখানে কিছু দেখাচ্ছে না। আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটা এখানে শো করতেছে বাট ইটস নট রানিং, সো দ্যাটস হোয়াই ইট হ্যাজ নো প্রিভিউ। সো প্রসেস হচ্ছে জাস্ট কাইন্ড অফ যে প্রোগ্রাম, ঠিক আছে? যে বা আপনারা কোডিং এর ভাষায় যেটা চিন্তা করেন সেটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এই কিছু ফাংশন, একটা ফাংশন কোনো না কোনো কাজ করে, ঠিক আছে? সিমিলারলি একটা প্রসেস হচ্ছে কোনো প্রোগ্রাম, সে কোনো না কোনো কাজ করে। সো আপনারা যারা অপারেটিং সিস্টেম নিয়েছেন তারা সবাই হচ্ছে অলরেডি মোটামুটি হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার এই কোর্সটা করে আসার কথা, ঠিক আছে? কারণ এটার আহ, এই কম্পিউটার আর্কিটেকচার কোর্স না করলে হচ্ছে আপনারা এই কোর্সটা নিতে পারবেন, ঠিক আছে? নেওয়ার কথা না পারে। ওকে, সো প্রোগ্রাম কাউন্টার সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, ঠিক আছে? প্রোগ্রাম কাউন্টার আমাদের কি বলে যে কোন একটা প্রসেস, ঠিক আছে, চলতেছে। তো প্রোগ্রাম কাউন্টার হচ্ছে যেখানে থাকে ওইখান থেকে হচ্ছে কোড রান করা শুরু করে, ঠিক আছে? এগুলো আমরা দেখে আসছি যে অ্যাসেম্বলিতে, ঠিক আছে? প্রোগ্রাম কাউন্টার যেখান থেকে সেখান থেকে সে তার কোড করে রাখতে। ওকে, এখানে দেখেন যে মাল্টি প্রোগ্রামিং অফ 4 প্রোগ্রাম, ঠিক আছে? এই যে এখানে যেটা আছে এখানে হচ্ছে কি 4টা প্রোগ্রাম আছে, 4টা প্রোগ্রামের জন্য হচ্ছে প্রোগ্রাম কাউন্টার আছে, এবং কোনটা কোনটা চলবে কোনটা কোনটা চলবে না এই টাইপের কিছু আমরা ব্যবস্থা রাখতে পারি, হ্যাঁ? এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে প্রোগ্রাম কাউন্টার কয়টা? ওয়ান প্রোগ্রাম কাউন্টার মানে হচ্ছে যখন দেখাই যে আমার প্রোগ্রাম কাউন্টার এখন এখানে পিসি মানে প্রোগ্রাম কাউন্টার এখানে আছে, ঠিক আছে? তাহলে প্রসেস, তাহলে প্রসেস কি বলছিলাম যে লাইন অফ কোড, ঠিক আছে? প্রসেস, এটা হচ্ছে প্রসেস এ এর কোড, ঠিক আছে? জাস্ট একটু লিখি, এটা হচ্ছে প্রসেস এ এর কোড, প্রসেস এ এগুলা কাজ করবে। এরপর হচ্ছে যে প্রসেস বি এর কোড গুলা লিখি, এটা হচ্ছে প্রসেস বি। দেন আসতেছে কি প্রসেস সি, এটা হচ্ছে প্রসেস সি এর কোড, ঠিক আছে? আর দেন আসতেছে কি প্রসেস ডি এর কোড, ঠিক আছে? তো আমি যদি লিখি প্রসেস ডি এর কোড, সেগুলো হচ্ছে প্রসেস ডি এর কোড, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন আশা করি। সো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, এখন দেখেন, ধরেন প্রোগ্রাম কাউন্টার, তাহলে পিসি এই প্রোগ্রাম কাউন্টারটা যেখানে থাকবে সেখানে হচ্ছে কোড রান হবে, মানে ওই কাজটুকু হচ্ছে কম্পিউটারটা করবে, হ্যাঁ? তাহলে প্রত্যেকটা প্রসেস, এই যে এ প্রসেস হচ্ছে এটা, বি প্রসেস হচ্ছে এটা, সি প্রসেস হচ্ছে কি এটা, মানে 4টা প্রসেস দেখাচ্ছেন, ঠিক আছে? নাও এখন কি হচ্ছে যে যে প্রোগ্রাম কাউন্টার এখন এই প্রথম প্রসেসের 3 নাম্বার লাইনে পয়েন্ট করে আছে, তাহলে 3 নাম্বার লাইনে যা আছে সেটা এক্সিকিউট হবে, ঠিক আছে? এরপর যে ধরলাম এই যে আমি এই যে এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট, ঠিক আছে? ধরলাম পাওয়ার পয়েন্ট এখন শো হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে আমার প্রোগ্রাম কাউন্টার এখন পাওয়ার পয়েন্টে 3 নাম্বার লাইন, মানে আমি যে লেখাটা লিখছি সেখানে হচ্ছে সেই কাজটা করলো, ঠিক আছে? দ্যাটস গুড। এখন আমি এই মুহূর্তে যদি প্রোগ্রাম সুইচ করি, যেমন
এই যে এখানে যদি চলে যায় তাহলে কি হচ্ছে, এখানে দেখেন, হ্যাঁ এই যে ধরলাম হচ্ছে যে কি এখানে চলে আসলো, ঠিক আছে। তার মানে হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টারটা, হ্যাঁ প্রোগ্রাম কাউন্টারটা এখন কোথায় চলে আসছে, যে আমার এখানে, মানে এটা ধরলাম হচ্ছে কি যে ফক্সিট রিডার আমার এটা, ঠিক আছে। পিডিএফ পাওয়ার জন্য ফক্সিট রিডার ইউজ করি, তো ফক্সিট রিডার, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে আমার ফক্সিট রিডার, ঠিক আছে। তাহলে এখন আমার কোথায় চলে আসছে, ফক্সিট রিডারে চলে আসছে। সিমিলারলি আমি যদি গুগল ক্রোমে যেতে চাই, তার মানে হচ্ছে কি আমার এখন কোডটা কোথায় চলে আসছে, গুগল ক্রোমে চলে আসছে। তাহলে প্রোগ্রাম কাউন্টারটা আমার এখন কোথায় আছে, যে এই যে এখানে আছে, গুগল ক্রোমে আছে, ঠিক আছে। এটা হচ্ছে কি গুগল কাস্টম বা গুগল ক্রোমের একটা প্রসেসের মধ্যে আছে, ঠিক আছে। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তাহলে প্রোগ্রাম কাউন্টার যেখানে থাকবে শুধু ওই কোডটাই রান হবে, ঠিক আছে। এখন আমি যদি আবার আমার আগের এখানে যেতে চাই, যেতে পারবো না চাইলে, এই যে এই পাওয়ার পয়েন্টে আবার চলে আসলাম, ঠিক আছে। তাহলে এখন প্রোগ্রাম কাউন্টারটা আবার কোথায় চলে আসছে, এই যে এই জায়গাটাতে চলে আসছে, ঠিক আছে, এখানে মধ্যে আসছে, ঠিক আছে। তাহলে আগের যে ডেটাগুলো আমার ছিল এগুলো সব সেভ আছে না, ঠিক আছে। তার মানে হচ্ছে কোন একটা প্রসেসের মধ্যে কিছু জিনিস থাকে, যেমন এই যে এখানে আমার একটা প্রসেস ছিল, প্রসেসের মধ্যে এই পেজটা ওপেন ছিল, এগুলো কোনো না কোনো জায়গায় সেভ আছে, ঠিক আছে। তাহলে প্রতিটা প্রসেস মেমোরির মধ্যে কোনো জায়গায় কোনো না কোনো ভ্যারিয়েবল কি সেভ করে রাখে, যে ওর কিছু ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল মধ্যে বলতেছে যে সে, এই যে দেখেন যে 2 নম্বর পেজটা আগে লোড করা ছিল, ঠিক সেম 2 নম্বর পেজে কিন্তু আবার সে আসছে, ঠিক আছে। এগুলো তো সেভ করছে, তাই না, সেভ না করলে তো সে আসতে পারতো না, ঠিক আছে। তাহলে কোন একটা প্রসেস থেকে যখন আরেকটা প্রসেস আমি গেছিলাম, তার আগের যে সিচুয়েশন ছিল, এই যে এই উইন্ডোটা ছিল, কোন স্লাইডটা ওপেন ওপেন ছিল, এগুলো সবগুলো সে সেভ করে রাখে। সেভ করে সে প্রোগ্রাম কাউন্টার দিয়ে নতুন এই যে অবজেক্টে সে জাম্প করছিল পিডিএফ দেখাতে। আবার যদি আমি এখন পিডিএফ এ যেতে চাই, পিডিএফ এ গেলে কি হবে, এই যে পিডিএফ এর আগে যে অবস্থাটা আমি রেখে গেছি ঠিক সেই অবস্থানে আবার কিন্তু ব্যাক করতে পারছি, ঠিক আছে। তাহলে প্রতিটা প্রসেসের কি আছে, নির্দিষ্ট কিছু কি আছে, যে আমার ভ্যারিয়েবলস থাকতে পারে, স্ট্রিংস থাকতে পারে, প্রোগ্রাম কাউন্টার থাকতে পারে, ঠিক আছে। এর একটা প্রোগ্রাম কাউন্টার থাকতে পারে বা মাল্টিপল প্রোগ্রাম কাউন্টারও থাকতে পারে, ঠিক আছে। সো বেসিক্যালি এই যে a process, এখানে কিছু দেওয়া হয়েছে, এটা আমরা ক্লিয়ার করি। A process is just an instance of an executing program including the current values of the programming counter, registers and variables. তাহলে প্রসেস হচ্ছে কি একটা এক্সিকিউটিং প্রোগ্রাম, মানে যেটা চলতেছে, রানিং ফাংশন, রাইট, ইনক্লুডিং দ্য কারেন্ট ভ্যালুস অফ দ্য প্রোগ্রাম কাউন্টার। তাহলে কারেন্ট ভ্যালুস অফ দ্য প্রোগ্রাম কাউন্টার, যেমন আমি এই যে আবার যদি এখানে যেতে যে এক্স্যাক্টলি যে জায়গায় গেছি ওইখানে কিন্তু আসছি, আমি কিন্তু 3 নম্বর পেজে চলে যাই না, 2 নম্বর পেজে কিন্তু আসছি, ঠিক আছে। তাহলে কারেন্ট ভ্যালুস অফ দ্য প্রোগ্রাম কাউন্টার এগুলো সেভ করা ছিল তারপর, এবং কিছু রেজিস্টার্স, কিছু ভ্যারিয়েবলস, ঠিক আছে, এগুলো থাকে, ঠিক আছে। তাহলে কোন একটা প্রসেসের কি কি থাকে না থাকে আমরা আরো ভালো মতো দেখবো পরে, আমরা জাস্ট বেসিক কিছু আইডিয়া বললাম, হ্যাঁ। তো ওকে, তাহলে একটা প্রোগ্রাম কাউন্টার দিয়ে আমি 4টা ভিন্ন ভিন্ন প্রসেস ইউজ করতে পারি, জাস্ট আগের ভ্যালুগুলো হচ্ছে সেভ রাখলে আমার হয়ে যাবে, ঠিক আছে। এটা একটা হতে পারে। অথবা আমি 4টা প্রোগ্রাম কাউন্টার রাখতে পারি। কনসেপচুয়াল মডেল অফ 4 ইন্ডিপেন্ডেন্ট সিকোয়েন্সিয়াল প্রসেসেস, এখানে কি দেওয়া আছে, 4টা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস দেওয়া আছে। আচ্ছা, এটা আর এটার মধ্যে পার্থক্যটা কি, এখানে যে প্রসেসগুলো আছে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না, কিন্তু এখানে দেওয়া আছে কি ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু 4টা প্রোগ্রাম কাউন্টার আছে, ঠিক আছে, কেউ কারোর উপর ডিপেন্ড করতেছে না, 4টা প্রোগ্রাম কাউন্টার দিয়ে চলবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কাজ চলবে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি সিকোয়েন্সিয়াল প্রসেস, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল অনুসারে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর কিন্তু সবচেয়ে এখানে 4টা প্রোগ্রাম কাউন্টার আছে, সেটা দ্যাটস গুড। আমি যদি এখন বর্তমান ভার্সনের কথা, হ্যাঁ আচ্ছা, বর্তমানে মাল্টি প্রোগ্রামিং অনেকগুলো অপারেটিং সিস্টেম বা চিপ আছে, বাট শুরুতের কথা যদি আমরা বলি যে অনলি ওয়ান প্রোগ্রাম অ্যাক্টিভ এট এনি ইনস্ট্যান্ট, এই জিনিসটা একটু খেয়াল করেন, এই গ্রাফটা দিকে একটু সবাই নজর দিন, যে হচ্ছে এখানে জিনিস খেয়াল করেন, আমরা যদি টাইমিং ডায়াগ্রামটা আঁকি, পরে হয়তো আমরা এটা ডিটেলস আঁকবো। হ্যাঁ টাইমিং যেমন হচ্ছে এই যে যে ধরলাম হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত হচ্ছে কি প্রসেস এ রান করছে, ঠিক আছে। এবার 5 থেকে 7 বা 5 থেকে 8 পর্যন্ত ধরলাম হচ্ছে কি প্রসেস বি রান করছে, বা 8 থেকে
11 পর্যন্ত ধরলাম হচ্ছে কি প্রসেস সি রান করছে, এবং 11 থেকে ধরলাম হচ্ছে এই যে এটা শেষ হচ্ছে আর এটা শুরু হচ্ছে, মানে 12 পর্যন্ত ধরলাম হচ্ছে কি প্রসেস ডি রান করছে। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি দাগ টানি জিনিসগুলোতে তাহলে দেখেন যে এট এ টাইম, দেখেন এট এ টাইম একটা সিঙ্গেল জাস্ট ইয়ে হবে, প্রসেস থাকবে, কখনো দুইটা প্রসেস একসাথে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটু আমাদের জানা লাগবে, আমরা এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু শিখবো যে কে কতক্ষণ থাকবে না থাকবে সেটার উপর বেস করে এট এ টাইম দেখবেন যে কি অলওয়েজ ঠিক একটা সিঙ্গেল জাস্ট শুধু ইয়ে থাকে। হ্যাঁ, ওকে, তাহলে ওনলি ওয়ান প্রোগ্রাম অ্যাক্টিভ এট এনি ইনস্ট্যান্ট। ঠিক আছে, প্রসেস গুলা মাল্টিপল প্রসেস গুলা কাজ কি, যেমন মনে হচ্ছে সরি, যেমন মনে করেন যে আপনি একটা ভিডিও বানাবেন। ঠিক আছে, তো ভিডিও বানালে ভিডিওর একটা কি থাকে, অডিও থাকে, তাই না? ভিডিওতে কিছু ছবি থাকে, ছবিগুলোর মানে কনস্ট্যান্টলি রান হয় আর কি। ঠিক আছে, ভিডিও মানে কি, অনেকগুলো ছবি একসাথে রান হচ্ছে ইমেজে। আর অডিও হচ্ছে কি এটার পাশাপাশি চলতে থাকে। এখন অডিও লোড হতে টাইম বেশি লাগবে না ভিডিও লোড হতে বেশি টাইম লাগবে? অবশ্যই ভিডিও লোড হতে বেশি টাইম লাগবে। তাহলে লেটস সাপোজ আমি যে একটা টাইমলাইন আঁকি এখানে, বুঝতে সুবিধা, এটা একটা টাইমলাইন। ধরেন হচ্ছে ঠিক এই জায়গাতে হচ্ছে আপনার ভিডিওটা লোড হবে। এখন অডিও, এই যে ভিডিও লোড হতে এই টাইমটুকু লাগে, কিন্তু অডিও লোড হতে এত টাইম লাগে না। ঠিক আছে, ধরুন আপনি ধরুন ভিএলসি মিডিয়া প্লেয়ারে একটা ভিডিও আর অডিও একসাথে ওপেন করবেন। ঠিক আছে, মানে কোন একটা মুভি ওপেন করবেন, মুভি ওপেন করলে দেখা যাবে কি ভিডিও লোড হতে একটু টাইম লাগে, কিন্তু অডিও লোডটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ অডিও তাড়াতাড়ি লোড হয়ে গেল, ভিডিও আমার লোড হলো না, তাহলে কি আমি কি অডিওটা চালাই দেবো? ডেফিনেটলি নট, আমি অডিওটা রান করবো না। আমি কি করব, এখানে একটা লুপ চালাবো, ইনফিনিট লুপ, আইডল লুপ চালাবো, যে অডিও ফাইলটা রেডি হয়েছে এখানে, কিন্তু এইটুকু এই টাইম পর্যন্ত হচ্ছে অডিও ফাইলটা হচ্ছে একটা ফর লুপ চালাবে ডুইং নাথিং। ঠিক আছে, তো যখনই ভিডিওটা লোড হবে তখন আমি কি অডিওটা প্লে করা শুরু করব। দ্যাটস গুড। আবার দেখবেন যে অডিওর মাঝখানে হ্যাঁ দ্যাটস ইট, এটা চিন্তা করলে হয়ে যায়। তাহলে এখানে দুটো প্রসেস হচ্ছে, একটা হচ্ছে অডিও কাজ আর একটা হচ্ছে কি ভিডিওর কাজ। এই দুইটা মিলে আপনার ভিএলসি মিডিয়া প্লেয়ার যে একটা প্রসেস, তার আন্ডারে একটা ভিডিও প্রসেস থাকবে, আবার আরেকটা কি থাকবে, অডিও প্রসেস থাকবে। ঠিক আছে, দুইটা হচ্ছে কি একসাথে সাইমালটেনিয়াসলি চালাইতে হবে। যদি আপনি সাইমালটেনিয়াসলি না চালাতে পারেন তাহলে কিন্তু আবার পুরো জিনিসটা মুভির ডায়লগ চলতেছে বা সামথিং সামথিং এরকম। ঠিক আছে, এই টাইপের হচ্ছে জিনিসপত্র হিসাব করতে হবে, প্রসেসগুলো সাইমালটেনিয়াসলি। আবার সাবটাইটেল, সাবটাইটেলের জন্য আপনার কিন্তু আবার সাবটাইটেলের সাথে অডিওর কিন্তু ভালো কানেকশন আছে। কারণ অডিও লোড হতে যদি 10 সেকেন্ড লাগে, সাবটাইটেল লোডের জন্য কিন্তু 10 সেকেন্ড লাগবে না, জাস্ট 1 সেকেন্ড লাগবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সাবটাইটেলের যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে যখনই অডিও চলে তখনই হচ্ছে আমি অ্যাক্টিভ করতে হবে, আদারওয়াইজ আমি কি অ্যাক্টিভ করব না। কেউ যদি হচ্ছে সাবটাইটেল ইয়েটা দেখেন তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে আর কি। ঠিক আছে, সাবটাইটেল নামান না মুভিতে সাবটাইটেল ডট এসআরটি ফাইল, এসআরটি ফাইলটাকে হচ্ছে নোটপ্যাডে ওপেন করবেন, নোটপ্যাড প্লাস প্লাস বা হোয়াট এভার কোনো এডিটরে ওপেন করলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে প্রতিটা ডায়ালগ একটা একটা সিঙ্গেল টাইমে হচ্ছে কি হয়, কাজ হয়। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু হয় না। ঠিক আছে, সেটা অডিওর সাথে সমন্বয় করে হচ্ছে সাবটাইটেলটা দেওয়া হয়। মাঝে মাঝে দেখবেন যে সাবটাইটেল আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণটা হচ্ছে কি ভালো মতো সিনক্রোনাইজ করা। ঠিক আছে, তো প্রসেসের মধ্যে সিনক্রোনাইজেশন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা, দেন আসতেছে প্রসেস ক্রিয়েশন। আমরা প্রসেস কখন কখন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, প্রিন্সিপাল ইভেন্টস দ্যাট কজ প্রসেস ক্রিয়েশন। এক হচ্ছে সিস্টেম ইনিশিয়ালাইজেশন। কেউ চাইলে প্রসেস মডেল, আমি যা বলছি এখানে মোটামুটি মার্ক করা আছে, মার্ক করার পার্থক্য পড়লেই আপাতত হবে। ঠিক আছে, ওকে, আমরা আরো ডিটেইলস পড়ব ইন ডিটেইলস। আমি বইটা আপলোড করে দিব, এটা হচ্ছে টেনেনবাউমের বই, ভার্সন নম্বর 4, এডিশন 4, মোস্ট প্রবাবলি 4। ওকে, দেন আমাদের আছে প্রসেস ক্রিয়েশন। যেমন এক নম্বর হচ্ছে কি সিস্টেম ইনিশিয়ালাইজেশন। তো হোয়াট এভার বেসিক্যালি কি আপনার, আমরা কিন্তু অপারেটিং সিস্টেমস নিয়ে পড়তেছি, রাইট? যেমন আপনার কম্পিউটার যদি বন্ধ হয়, আপনি যদি কম্পিউটার অন করেন তাহলে কি হয়, কিছুক্ষণ টাইম লাগে না? এটাকে বলে বুট টাইম, মানে বুট লোডিং বলতেছে এটাকে। ঠিক আছে, এই সময়টাতে অনেক সিস্টেম হচ্ছে কি ইনিশিয়ালাইজ হয়, অনেক প্রসেস ক্রিয়েট হয় যেটা ব্যাকগ্রাউন্ডে হয়। ঠিক আছে, আপনার এটা নিয়ে হাত দেওয়ার দরকার নেই। ঠিক আছে, মানে
আপনি যখনই হচ্ছে পাওয়ার বাটনটা অন করবেন তখন হচ্ছে কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করে আপনাকে হচ্ছে এই উইন্ডোটা দিবে, এই যে এই উইন্ডোটা দিবে আমার রাইট, এই যে এই উইন্ডোটা দিচ্ছে আমাকে, ঠিক আছে। তো এখানে এইগুলো সে সব লোড করে দিয়েছে, ঠিক আছে। যেগুলো যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট দেওয়া আছে, মানে কম্পিউটার স্টার্ট হওয়ার সাথে সাথে চলবে, এরকম যেগুলো ফাংশন বা অ্যাপ্লিকেশন পারমিশন দেওয়া আছে তারা কিন্তু শুরুতেই অটো স্টার্ট নিয়ে দেবে, ঠিক আছে। তো এই কাজগুলো করে, আর বেসিক কিছু কাজ আছে তার পার্সোনাল কমপ্লিসে সেগুলো করে। তাহলে সিস্টেম ইনিশিয়ালাইজ যখন হয় তখন হচ্ছে অনেক প্রসেস ক্রিয়েট হয়, ঠিক আছে। প্রসেসের চাইল্ড অনেক কিছু ক্রিয়েট হয়, ঠিক আছে। আমরা পড়লো প্রসেসের চাইল্ড কি, এই ধরনের কিছু পড়লাম। দেন আসতেছে কি এক্সিকিউশন অফ এ প্রসেস ক্রিয়েশন সিস্টেম। ওকে, এক্সিকিউশন অফ এ প্রসেস ক্রিয়েশন সিস্টেম, এই জিনিসটা যদি আমরা দেখি যে আচ্ছা, আগে আমি একটু ইয়েটা শেষ করি যে সিস্টেম যখন বুটেড হচ্ছে, মানে অপারেটিং সিস্টেম যখন বুটেড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো চলতেছে, ঠিক আছে, যেমন হচ্ছে ওয়ান ব্যাকগ্রাউন্ড প্রসেস মে বি ডিজাইন টু অ্যাকসেপ্ট ইনকামিং ইমেল, স্লিপিং মোস্ট অফ দ্য ডে বাট সাডেনলি স্পিনিং অফ লাইফ হোয়েন ইমেল কে অ্যারাইভস, ঠিক আছে। কারণ ইমেল একটা চিন্তা করেন, ইমেল যে রিসিভ করতেছে সে পুরো দিনে তো আমার কি সবসময় ইমেল আসে না, সে কিন্তু সবসময় হচ্ছে কি বসে থাকে বসে থাকে বসে থাকে, যখন একটা ইমেল আসে সে হচ্ছে কি আমাকে নোটিফাই করে, ঠিক আছে, হুট করে তাড়াহুড়া বেড়ে যায়, ঠিক আছে। তো সিমিলারলি যেগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে সেটাকে আমরা ডিমন্স বলা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে প্রিন্টার কিন্তু অলওয়েজ সে আপনার সাথে কানেক্টেড হয়ে বসে আছে, সে কিন্তু কিছু করে না, মানে সে তার কিন্তু কিছু করার দরকার পড়ে না, আপনি সেকেন্ডে প্রিন্ট করবেন না, যখন দরকার হবে তখন প্রিন্ট করবেন, আদারওয়াইজ সে কিন্তু আইডল বসে থাকে, ঠিক আছে। তাহলে ব্যাকগ্রাউন্ডে যেগুলো কাজ চলতেছে, যেসব প্রসেস ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ হ্যান্ডেল করতেছে সেগুলোকে বলা হচ্ছে কি ডিমন্স, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডে কি 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 টাস্ক চলতেছে, যারা উইন্ডোজ ইউজ করেন তারা সবাই টাস্ক ম্যানেজার ওপেন করলে দেখতে পারবেন, যেমন এই যে টাস্ক ম্যানেজার নামে একটা জিনিস আছে, টাস্ক ম্যানেজার যদি আমি ওপেন করি, এই যে দেখেন এখানের মধ্যে কোন কোন অ্যাপস চলতেছে দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে, বা ফক্স রিডার ওপেন চলতেছে, ক্রোম চলতেছে, পাওয়ার পয়েন্ট চলতেছে, টাস্ক ম্যানেজার ইটসেলফ চলতেছে, এক্সপ্লোরার ফাইল এক্সপ্লোরার চলতেছে, জুম মিটিংস চলতেছে, জুম মিটিংস এর দুইটা ট্যাব আছে, দ্যাটস নট প্রবলেম। এটা হচ্ছে কি দেখেন অ্যাপস হচ্ছে এগুলো চলতেছে, ব্যাকগ্রাউন্ড প্রসেস দেখেন যে এমটিএমএল সার্ভিস এক্সিকিউটিভ এগুলো চলতেছে, অ্যাপ্লিকেশন ফ্রেম হোস্ট চলতেছে, আসুসের কিছু চার্জার কাজ চলতেছে, চার্জ দিয়ে রাখছে মোবাইলে চলতেছে, ব্লুস্টেক্স চলতেছে, ঠিক আছে। তো এই ধরনের অনেক কিছু ব্যাকগ্রাউন্ড, এনভিডিয়া গ্রাফিক্স কিছু চলতেছে আমার, ঠিক আছে, এসকিউএল চলতেছে, এটা বের আছে, ঠিক আছে। তো তাহলে আর লিনাক্স যদি কেউ ইউজ করেন তারা কমন লাইন ওপেন করে পিএস প্রোগ্রামটা রান করলে, ঠিক আছে, তাহলে সে হচ্ছে দেখাবে যে ব্যাকগ্রাউন্ডে কি কি চলতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখন একটা প্রসেস যখন বুট টাইমে ক্রিয়েট হলো তাহলে সে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো প্রসেসও ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি এক্সাম্পল দেই, লেটস সি যে আপনার পাওয়ার বাটনটা ক্রিয়েট হলো, ঠিক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি পাওয়ার বাটন আপনি হচ্ছে ক্লিক করলেন, ঠিক আছে। ঠিক আছে, পাওয়ার বাটনে আপনি ক্লিক করলেন, পাওয়ার বাটন হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। তো আপনি ক্লিক করার সাথে সাথে একটা প্রসেস ক্রিয়েট হলো, ঠিক আছে। তারপর সে কি করবে, সিস্টেমকে ইনিশিয়ালাইজ দিতে বলবে, সিস্টেমে যা যা বুট করা দরকার সে সব বুট করতে বলতেছে, ঠিক আছে। বা একটা কাজ করতেছে, এর কাজ শেষ করার জন্য মাঝখানে কিছু অনেক কাজ থাকতে পারে, তো সেগুলো করার জন্য কি আরো এই চারটা প্রসেস, মানে একটা কাজের ভিতরে আরো অনেকগুলো কাজ থাকতে পারে। যেমন আমি এক্সাম্পল যদি দেই, যেমন হচ্ছে এই ইয়াটা ধরেন, এই যে এটা কি বলে এটাকে, এই উইন্ডোটা, এই আমি গুগল ক্রোমের একটা পেজ করলাম, এখন আমি চাইলে আরেকটা পেজে জাম্প করতে পারি, ঠিক আছে। এই যে একটা জিনিস খেয়াল করেন, আমি যে নতুন একটা পেজে চলে গেলাম, এখন যদি আমি ব্যাক দেই তাহলে কি হবে, সে আবার আগের পেজে আসতেছে না। তাহলে এই যে আমি এক জায়গা থেকে আছি আবার, অথবা দেখেন লগইন বেলটা অন্য নতুন একটা ট্যাবে খুললাম, এই যে দেখেন এখন দেখেন আমার টোটাল প্রসেসটা ছিল হচ্ছে কি গুগল ক্রোম, গুগল ক্রোম আন্ডারে কি আমি দুইটা ট্যাব করছি, তার মানে আরো দুইটা প্রসেস করছি, জিনিসটাকে বুঝতেছেন। তাহলে আমি যদি প্যারেন্ট হিসেব করি, প্যারেন্ট হচ্ছে কি আমার গুগল ক্রোমটা,
গুগল ক্রোমের আন্ডারে ক্লাসেস এবং কি লগইন প্যানেল দুটা কাজ চলছে, যেন দুটা আলাদা আলাদা প্রসেস আমি ক্রিয়েট করি। দ্যাটস ইট। ঠিক আছে। সো সিমিলারলি আমি চাইলে হচ্ছে কি যে পাওয়ার বাটনের পরে কোন একটা প্রসেস ক্রিয়েট হলো, ওই প্রসেসের কাজগুলো করার জন্য আরো অনেকগুলো প্রসেস আমি ক্রিয়েট করতেই পারি। ঠিক আছে। সো এটা কোনো বিগ ইস্যু না। হ্যাঁ। সো এটাই বলতে চাচ্ছি এখানে যে এক্সিকিউশন অফ এ প্রসেস ক্রিয়েশন সিস্টেম, তাহলে কোন একটা প্রসেস থেকে সে তার আরো সাব প্রসেস কাজ করানোর জন্য আরো নতুন সাব প্রসেস বা প্রসেস কি সে ক্রিয়েট করতে পারে। এখন সেটা কিভাবে হবে সেটা আমি হয়তো বলবো একটু পরে। সেটা হচ্ছে যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য হচ্ছে ক্রিয়েট প্রসেস, আর যারা হচ্ছে উবুন্টু ইউজ করেন বা লিনাক্স ইউজ করেন, ঠিক আছে, লিনাক্স বেস বা ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম সিস্টেম ইউজ করেন, তাদের জন্য হচ্ছে কি ফর্ক। ফর্ক হচ্ছে যে যদি আমি কোনো একটা কিছু ফর্ক করি তাহলে নতুন প্রসেস ক্রিয়েট হবে। আর যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য ক্রিয়েট প্রসেস নামে একটা উইন্ডোজ 32 ফাংশন কল আছে। ঠিক আছে। সেটা হচ্ছে ক্রিয়েট প্রসেস ক্রিয়েট করলে হচ্ছে আপনি নতুন প্রসেস ক্রিয়েট হবে। ঠিক আছে। এটা নিয়ে ইন্টারনেট একটু পরে বলবো আমরা, আগে আমাদের এই কাজটা শেষ করি। সো আরেকটা জিনিস হচ্ছে কি ইউজার রিকোয়েস্ট টু ক্রিয়েট এ নিউ প্রসেস। ওকে, এখানে যদি আমরা দেখি যে আমার এই যে আমি এখানের মধ্যে অপারেটিং সিস্টেম না একটা ফোল্ডার আছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে কি হচ্ছে নতুন আরেকটা উইন্ডো ওপেন হলো না? নতুন একটা উইন্ডো ওপেন হলে মানে প্যারেন্ট উইন্ডো থেকে তার চাইল্ড উইন্ডোতে গেছে। দ্যাটস ইট। তাই না? জিনিসটা বোঝা যাচ্ছে? তো প্যারেন্ট উইন্ডো থেকে তার চাইল্ড উইন্ডোতে গেল, তাহলে নতুন একটা প্রসেস তো ক্রিয়েট হয়েছে, তাই না? এই যে নতুন প্যাসেজ, এটা হচ্ছে চাইল্ড। আবার আমি যদি ব্যাক দেই তাহলে কি আসে দেখেন, তার প্যারেন্টে আবার চলে আসে। ঠিক আছে। তাহলে এই যে আমি ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার সাথে সাথে আমার ওই যে এই ফাংশনটা কল হচ্ছে। উইন্ডোজের জন্য হচ্ছে কি ক্রিয়েট প্রসেস। ঠিক আছে। আর যারা উবুন্টু ইউজ করেন তাদের জন্য হচ্ছে কি ফর্ক। ফর ব্যাকগ্রাউন্ডে ক্রিয়েট হয়। ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস ক্রিয়েশনের জন্য হচ্ছে ইউজ করা হয় ফাংশন। ঠিক আছে। আমি বলছিলাম যে প্রতিটা প্রসেস বলেন প্রোগ্রাম বলেন ইন্ডিভিজুয়াল একটা একটা করে কি ফাংশন। ঠিক আছে। তাহলে হচ্ছে কি ইউজার রিকোয়েস্ট টু ক্রিয়েট এ নিউ প্রসেস, তাহলে আপনি যদি রিকোয়েস্ট করে কোনো একটা নতুন প্রসেস কি ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে। হোয়াটএভার আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করতে পারেন, সাবলেট অনেক কিছু ওপেন করতে পারেন। আবার কিছু জিনিস আছে যেখানে আপনি হাত দিতে পারেন না, তাই না? যেমন যদি আমি বলি মেমোরির কাজগুলোতে, ঠিক আছে, মেমোরির যেই অ্যাড্রেস স্পেসিং, ঠিক আছে, সেটা কিন্তু আপনি দেখেন না। এটা কিন্তু অপারেটিং সিস্টেম ভিতরে কার্নেল লেভেল বলে, ওগুলো আমরা পড়বো পরে। ঠিক আছে। যেমন এই যে মেমোরির কাজগুলা, যেমন আপনি একটা গেম খেলতেছেন, আপনি গুগল ক্রোম ওপেন করলে র্যাম বেশি খায়, এই ধরনের একটা কথা প্রচলিত, কেন খায়? ঠিক আছে। এই জিনিসগুলো আমরা তো দেখবো। ঠিক আছে। সো what I mean যে ইউজার রিকোয়েস্ট টু ক্রিয়েট নিউ প্রসেস, ইউজার যেখানে যেখানে প্রসেস ক্রিয়েট করতে পারবে সেখানে সে রিকোয়েস্ট করলে সে নতুন প্রসেস ক্রিয়েট হবে। ইনিশিয়েশন অফ এ ব্যাচ জব, অনেকগুলো কাজ একসাথে আমি স্টার্ট করে দিতে পারি। যেমন হচ্ছে এই যে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে একটা কাজ করি 1 2 3 4 5 6 ছয়টা ফোল্ডারকে আমি মার্ক করে একসাথে যদি এন্টার দেই, দেখেন একটা বা একটা কিন্তু সবগুলো ওপেন হয়েছে। জিনিসটা খেয়াল করছেন? তার মানে হচ্ছে কি আমি তো একটা প্রসেস ক্রিয়েট করছি, তাহলে বাকিগুলো কেমনে ক্রিয়েট হলো? দেখেন আমি অনেকগুলো মার্ক করে কিন্তু একটা প্রসেস ক্রিয়েট করছি। ঠিক আছে। বাকিগুলো কেন ইউজ হলো, বাকিগুলো কেন সিলেক্ট হলো? ঠিক আছে। তাহলে এটার আনসার হচ্ছে কি আমি যখনই হচ্ছে অনেকগুলা কাজ একসাথে করে আমি এন্টার দিয়ে দিছি, তাহলে সেটা একটা কোনো জায়গায় বা কোনো একটা ওই যে আহ, যেমন রেস্টুরেন্টে গেলে কি হয়, খাবারের বিল, সরি বিল বলতেছি, খাবার অর্ডার করা লাগে, অর্ডার করতে একটা লাইন আছে, ওই লাইনে দাঁড়াইতে হবে। লাইন অনুযায়ী আপনার যখন ডাক আসবে তখন আপনি খাবার অর্ডার করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি খাবার অর্ডার করতে পারবেন। ঠিক আছে। সিমিলার এরকম। তাহলে এইরকম একটা লাইন বা কিউ এই টাইপের কিছু আহ একটা থাকবে, সেখানে আমি সব দিয়ে দিব এবং যেটা আগে হয়েছে সেটা অনুযায়ী আগে কি এক্সিকিউট হবে। ঠিক আছে। তো আমি চাইলে এগুলো সবগুলো লিখতে পারি। ঠিক আছে। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে ব্যাচ জব। ঠিক আছে। আমি এন্টার দিয়ে দিছি, টাইম অনুযায়ী যেটা আগে সিলেক্ট করছে সেই অনুযায়ী সেটা ওপেন হবে, বা যেটা লোড হতে টাইম কম লাগতেছে সেটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে। ওকে, দ্যাটস গুড। তাহলে প্রসেস ক্রিয়েশনের প্রধানত হচ্ছে এই চারটা হচ্ছে কি স্টেপ আছে।
when the operating system decides that it has the resources to run another job, it creates a new process and runs the next job from the input queue. ঠিক আছে, আমি যেটা বললাম, ঠিক আছে, যে আমি একসাথে দিলাম যেটা আমি একসাথে দিয়ে এন্টার দিয়ে দিলাম, যে ফোল্ডারটা ওপেন হতে কম সময় লাগতেছে সেটা কিন্তু আগে ওপেন হয়ে যাচ্ছে। সবাই একটু খেয়াল করলে বুঝবেন যে হচ্ছে কোনটা আগে ওপেন হচ্ছে। আমাকে দেখাই কেন এটা আগে ওপেন হচ্ছে। দুইটা, এটা সবার শেষ হয়েছে, তিনটা, চারটা, পাঁচটা। একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে অপারেটিং সিস্টেমের যে ফোল্ডারটা ছিল এটা কিন্তু সবার আগে ওপেন হচ্ছে। আবার যদি আমাকে এটা দেখেন, এই যে এটা আমি ব্যাকগ্রাউন্ডে গেলাম, দেখেন 1 2 3 4 5 6, আবার এন্টার দিলাম, সবার আগে অপারেটিং সিস্টেমটা ওপেন হয়ে গেছে। দেখেন ওএসটা কিন্তু ওপেন হয়ে গেছে সবার আগে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে কি অপারেটিং সিস্টেম অলরেডি লোড হয়ে আছে তার কাছে, এর জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি সে সেটা ওপেন করতে পারছে এবং সবার আগে আপনাকে ওই প্রিভিউটা দেখা দিচ্ছে। দ্যাটস ইট, আর কিছু। ঠিক আছে, আমি একসাথে কিন্তু অনেকগুলা ইয়া করছি, সিলেক্ট করছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানে লিখছি। আচ্ছা, ইউনিক্স এর ক্ষেত্রে সিস্টেম কল শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে যে কি মানে কোন একটা নিউ প্রসেস ক্রিয়েট করার জন্য একটাই ফাংশন কল করা লাগে, সেটা হচ্ছে ফর। ঠিক আছে, তাহলে দিস কল ক্রিয়েটস অ্যান এক্সাক্ট ক্লোন অফ দ্য কলিং প্রসেস। ওকে, তো এই জিনিসটা নিয়ে আমাদের একটু বিস্তারিত পড়াশোনা করা লাগবে। ওকে, আমরা এটা লেটস সি। ওকে, এই যে এটা ধরলাম যে হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রসেস। ঠিক আছে, এখন আমি যদি লিনাক্সে ইউজ করতে যাই, লিনাক্স থেকে যদি আমি নতুন প্রসেস ক্রিয়েট করি, তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কি ফর্ক। ফর্ক নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা হচ্ছে আমার কি কল করতে হবে। ঠিক আছে, এই ফাংশনে যদি আমি কল করি, সিস্টেম কল ফাংশন বলে এটাকে, এটা নতুন প্রসেস ক্রিয়েট হবে। কিন্তু জিনিস হচ্ছে কি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে এক্সাক্ট এটা একটা ক্লোন হবে। এই যে এই যে জাস্ট আগেটার, মানে আমি দেখাতে চাচ্ছি একই জিনিস কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে চাইল্ড প্রসেস আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাহলে কি প্যারেন্ট প্রসেস আর এটা হচ্ছে কি চাইল্ড প্রসেস। আমি এটা নাম দিতে পারি, এটা হচ্ছে কি প্যারেন্ট প্রসেস আর এটা হচ্ছে কি চাইল্ড প্রসেস। এখন একটা মজার জিনিস খেয়াল করেন, প্যারেন্ট প্রসেস বলেন আর চাইল্ড প্রসেস বলেন, দুইজনেরই সবকিছু সেম। মানে জিনিসটা চিন্তা করেন, যারা হয়তো ডার্ক সিরিজটা দেখছেন তাদের জন্য এটা এটা না কোনো কঠিন বিষয় না, বা হচ্ছে পিডি স্টেশন যারা দেখছেন সামথিং সাইফাই মুভি যারা দেখছেন তাদের জন্য কঠিন বিষয় না, যে প্যারেন্ট থেকে তার চাইল্ড হয়েছে, প্যারেন্টের বয়স যদি ধরলাম 30 ইয়ার্স, চাইল্ডের বয়সও কিন্তু 30 ইয়ার্স। জিনিসটা বুঝতেছেন, প্যারেন্টের হাইট যদি ধরলাম 5 ফুট 5 ইঞ্চি, চাইল্ডের হাইটও কি 5 ফুট 5 ইঞ্চি, 5 ইঞ্চি। জিনিসটা বুঝতেছেন, প্যারেন্টের হাইট ওয়েট যা আছে চাইল্ডেরও হাইট ওয়েট কি সেম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি এক্সাক্ট ক্লোনিং। কিসের? এটা কোথায় হয়? ইউনিক্স এর মধ্যে হয়, মানে লিনাক্স অপারেটিং সিস্টেম বা ইউনিক্স বেসড যেগুলো অপারেটিং সিস্টেম গুলো আছে, ঠিক আছে, বা লিনাক্স বেসড যে অপারেটিং সিস্টেম গুলো, উবুন্টু, তারপর হচ্ছে কালি লিনাক্স, এই টাইপের অনেকগুলো আছে আর কি অপারেটিং সিস্টেম। ঠিক আছে, কিলিমানজারো, সরি মানজারো, এই টাইপের অনেক অপারেটিং সিস্টেম আছে। ঠিক আছে, ফেডোরা, ফেডোরা হচ্ছে ভিউ নাই, এই টাইপের। ঠিক আছে, so after the fork the two process after the fork the two processes, the parent and child, have the same memory image and the same environment strings and the same open files. ঠিক আছে, অপারেটিং সিস্টেমের পাশে আমরা বলবো কি সেম মেমোরি ইমেজ, সেম এনভায়রনমেন্ট স্ট্রিংস এন্ড সেম ওপেন ফাইলস। ও যা যা ফাইলস ওপেন আছে এরও তা তা ফাইলস ওপেন আছে, সেই মেমোরি যেখানে আছে সেও কি মেমোরি সেখানেই আছে। ঠিক আছে, this is all there is. Usually, the child process then execute exec, exec or a similar system code to change its memory image to run a new program. Okay, let's see. তাহলে আমি হচ্ছে যে এখানে হচ্ছে কি গুগল ক্রোম ওপেন করলাম। ঠিক আছে,
গুগল ক্রোম, ঠিক আছে, গুগল ক্রোম ওপেন করলাম। এরপর এখানে আমি হচ্ছে ইউটিউব ওপেন করতে চাচ্ছি, গুগল ক্রোমের ভিতরে ইউটিউব ওপেন করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে ফার্স্টে যদি ফর্ক দেয়, ফর্ক দেওয়ার পর যে জিনিসটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে ওই গুগল ক্রোম, ঠিক আছে। এবং চাইল্ড থেকে দেন হচ্ছে এই যে এক্সাক্ট এই ফাংশনটা কল করবে, এই যে এই ফাংশনটা যখন কল করবে তখন হচ্ছে ইউটিউব ওপেন হবে, ঠিক আছে। জিনিসটা বলতে একদম ইজি জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে কি এক্সাক্ট ফাংশন বললাম, ঠিক আছে। এক্সাক্ট ফাংশন নামে একটা ফাংশন আছে, সেটা ওপেন করলে হচ্ছে কি হবে, এই ইউটিউবটা ওপেন হবে, ঠিক আছে। ঠিক আছে, এক্সাক্ট নাম্বার ফাংশন আছে, এক্সাক্ট নাম্বার ফাংশনটা হচ্ছে ক্রিয়েট করলে হচ্ছে আপনার কি হবে, এই যে এই চাইল্ড থেকে ইউটিউবটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তাহলে শুরুতে যে গুগল ক্রোম ছিল, ইউটিউব কিন্তু কি আলাদা একটা প্রসেস, চাইল্ড প্রসেস, ঠিক আছে। তাহলে ফর করলে একদম প্রথমে গুগল ক্রোমে একটা ক্রিয়েট হবে, দেন হচ্ছে এক্সাক্ট ফাংশন কল করে সে ইউটিউব ক্রিয়েট করবে, তখন হচ্ছে মেমোরি চেঞ্জ হবে এবং নতুন প্রোগ্রাম হচ্ছে রান হবে, ঠিক আছে। একদম ভেরি ভেরি এক্সাম্পল দেখাতে হবে, প্র্যাকটিক্যাল দেখালে কি হবে, যে যেমন হচ্ছে এগুলো কেটে দিই আমি, এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে কি, এই যে গুগল ক্রোম ওপেন করলাম, ঠিক আছে। এখন গুগল ক্রোমে কিছু নাই, এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে হচ্ছে ক্লাসরুমে যাব, ঠিক আছে। তাই ক্লাসরুমে ক্রিয়েট করার সাথে সাথে, ও এটা তো উইন্ডোজ, লিনাক্স তো না, আচ্ছা হোয়াট এভার, মানে ক্লাসরুম করার সাথে সাথে যে এখানে ক্লাসরুম ওপেন হয়ে গেল না, এর মাঝখানে প্রথমে আগে গুগল ক্রোম ক্রিয়েট হবে, তারপর ক্লাসরুম ক্রিয়েট হবে, ঠিক আছে। কোথায়, এটা হচ্ছে শুধুমাত্র লিনাক্স এর জন্য, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যে হচ্ছে ওর ডেটাগুলা, যে এর ডেটাগুলো হচ্ছে কি, এর একটা অ্যাড্রেস স্পেস আছে মেমোরিতে, সেখানে থাকে, এবং তার ডাটাগুলো কি ওর আর একটা অ্যাড্রেস স্পেস আছে এখানে থাকে, ঠিক আছে। যেমন আমি যদি ইউটিউব কেটে দেই, তার মানে গুগল ক্রোম কেটে যাবে তা না। যেমন হচ্ছে এই যে আমি যে এক্সাম্পল দেখাই, এই যেটা আমি যদি এখানের মধ্যে এই যে ক্লাসরুম ক্রিয়েট করলাম না, ক্লাসরুম ফাংশনটা যদি কেটে দেই, সরি এখানে নিউ ট্যাব ওপেন করা দরকার। আচ্ছা এই যে এখানে যদি আমি ক্লাসরুম ট্যাবটা কেটে দেই, তাহলে কিন্তু আমার ক্রোমটা হচ্ছে কি কেটে যায় না কিন্তু, তাই না? ক্রোমটা ক্রোমের মতোই আছে, ঠিক আছে। একটা নিউ ট্যাব ওপেন করে থাকা ভালো আছে, হ্যাঁ। একটা সিঙ্গেল পোস্ট একটা সেক্ষেত্রে কেটে যায় আর কি, দ্যাটস নট এ ওয়ার্ড প্রবলেম, সমস্যা। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কি সিস্টেম, কোথায় একটা হচ্ছে ফরক ফাংশনের কাজ করবে, আর একটা হচ্ছে কি এক্সাক্টে কাজ করবে, ঠিক আছে। এখানে অনেক কিছু লেখা আছে, তাহলে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আমি যা বলছি তাই, এখানে হচ্ছে কমান্ড শেল যারা উবুন্টু ওপেন ইউজ করেন তারা হচ্ছে এই জিনিসটা একটু করতে পারে, ঠিক আছে। যারা হচ্ছে সর্ট করতে যান, তাহলে আগে হচ্ছে চাইল্ড প্রসেস ক্রিয়েট হবে সর্ট দিয়ে, দেন হচ্ছে এক্সিকিউট করবে হচ্ছে সর্ট, ঠিক আছে। আপনি যদি কোনো একটা সর্ট কমান্ড হচ্ছে ইউজ করতে চান লিনাক্স এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা এখানে রিজনও দেওয়া আছে, ঠিক আছে, দ্য রিজন ফর। এখানে হচ্ছে কি ফর্ক করলে কি হয়, যে আগের প্যারেন্টের সব স্ট্রাকচার পাবে চাইল্ড, দেন হচ্ছে সে নতুন কাজটা করবে আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড ইনপুট, স্ট্যান্ডার্ড আউটপুট এবং স্ট্যান্ডার্ড এরর এটা হচ্ছে অ্যাকমপ্লিশ করতে পারবে, রিডিরেক্ট করতে পারবে আর কি, কোনো সমস্যা, ঠিক আছে, ইজিলি সর্ট আউট করা সম্ভব আর কি। আচ্ছা, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে ক্রিয়েট প্রসেস হচ্ছে একটা সিঙ্গেল ফাংশন, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ডুয়াল ফাংশন, কোথায় ফর্ক, ফর্ক এবং এক্সেক, ঠিক আছে। ফর্ক করার পর আমি এক্সেক করতে পারি, এখানে দুইটা কাজ কিন্তু, ঠিক আছে। এই যে টু স্টেপ প্রসেস ক্রিয়েশন, কোথায় লিনাক্স এর জন্য, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে তা না, উইন্ডোজের ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গেল ফাংশন কোন, সেটা হচ্ছে কি ক্রিয়েট প্রসেস, মানে হচ্ছে আমি যে এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে প্রসেস ক্রিয়েট প্রসেসটা কল হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কি এই ফাংশনটা কল হয়েছে, যেটা আমরা দেখি না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে সে একটা কমান্ড টার্মিনাল ওপেন করে ক্রিয়েট প্রসেস দিয়ে হচ্ছে, মানে প্রথম হচ্ছে সিডি, নতুন কোন ডিরেক্টরি যেতে চাই, ঠিক আছে, সিডি ওই ডিরেক্টরির নাম দিয়ে ওইটার পিছনে হচ্ছে ক্রিয়েট প্রসেসটা কাজ করে, ঠিক আছে। তো এগুলো প্র্যাকটিক্যাল ল্যাব, তো আমার এই কোর্সের নাই মানে অপারেটিং সিস্টেম, এই সিস্টেম অপারেটিং, তো ল্যাব থাকলে আমি দেখাতে পারতাম, যেহেতু ল্যাব নেই এগুলো তো আমার দেখানো হবে না, ঠিক আছে। সো ওর কিছু প্যারামিটার থাকে, both process creation and loading the current program into the new process, ঠিক আছে। তাহলে ক্রিয়েট প্রসেস এই ফাংশনটাই কি করবে,
প্রসেস ক্রিয়েশনও করবে এবং লোডিং দ্য কারেক্ট প্রোগ্রাম ইনটু দ্য নিউ প্রসেস, নতুন প্রসেসের মধ্যে কি কারেক্ট প্রোগ্রামটা আবার কি লোডও করে দেবে। ঠিক আছে, একটা ফাংশন কলেই সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তো ওর কিছু প্যারামিটার থাকে, 10 প্যারামিটারস বলছে। ঠিক আছে, যে অনেক প্যারামিটার থাকে, আমরা ওগুলো দেখবো আর কি। ঠিক আছে, আরেকটা যেটা থাকে ইম্পর্টেন্ট হচ্ছে এ পয়েন্টেড টু এ স্ট্রাকচার ইন হুইচ ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউলি ক্রিয়েটেড প্রসেস ইজ রিটার্ন টু দ্য কলার। তো আমরা যদি হচ্ছে আর কি জিনিসটা, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট থেকে যখন আমি একটা নতুন একটা সিস্টেম কল ক্রিয়েট করলাম, ঠিক আছে, ধরলাম আমার প্যারেন্ট হচ্ছে কি একটা রেক্টেঙ্গেল আঁকবে। ঠিক আছে, চাইল্ড হচ্ছে কি আমি একটা সার্কেল আঁকবো, তাহলে ডিরেক্ট সার্কেল লিখে দেবে সে। এই যে দেখেন, সে কিন্তু ডিরেক্ট সার্কেল লিখে দেবে। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। সে ডিরেক্ট সার্কেল লিখে দেবে আমাকে, আর মাঝখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল লিখে রেক্টেঙ্গেল চেঞ্জ করে সার্কেল বানাবে। ঠিক আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট এটা হচ্ছে কি চাইল্ড। ঠিক আছে, তো এখানে যেটা হয় এটা হচ্ছে ক্রিয়েট প্রসেস নামে একটা ফাংশন কল। ঠিক আছে, ক্রিয়েট প্রসেস। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, আবার এই চাইল্ড থেকে একটা পয়েন্টার থাকে হচ্ছে প্যারেন্টে যাওয়া। ঠিক আছে, এখানে একটা কি থাকে, চাইল্ড থেকে আপনি চাইলে কি প্যারেন্টেও যেতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে পয়েন্টার, একটা পয়েন্টার থাকে। ঠিক আছে, এগুলো আমরা সব আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, এই পয়েন্টারটা কিভাবে কোথায়, হ্যাঁ, তাহলে একটা পয়েন্টার থাকে, সেটা হচ্ছে কোথায় যায়, নিউলি প্রসেস, নিউলি ক্রিয়েটেড প্রসেস মানে চাইল্ড প্রসেসটা এখান থেকে প্যারেন্ট প্রসেসের কাছে যেতে পারে। ঠিক আছে, সো তাহলে আরেকটা জিনিস কি, যে আমি যেটা বলছিলাম শুরুতে, যে বোথ ইউনিক্স এন্ড উইন্ডোজ সিস্টেম সবারই হচ্ছে কি থাকে, যে প্রসেস ক্রিয়েট হওয়ার পর প্যারেন্ট এবং চাইল্ডের জন্য আলাদা ডিস্টিংক্ট কি অ্যাড্রেস স্পেস থাকে। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই থাকবে। ঠিক আছে, আর ইউনিক্স এর ক্ষেত্রে ইনিশিয়ালি চাইল্ডের অ্যাড্রেস স্পেস হচ্ছে কি হবে, প্যারেন্টস এর অ্যাড্রেস স্পেসের একটা কপি হবে, আর কিছু না। ঠিক আছে, আমি যেটা বলছিলাম, যেহেতু সব কপি করবে, দ্যাটস ইট। ইউনিক্স এর ক্ষেত্রে মানে লিনাক্স এর ক্ষেত্রে, অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে জাস্ট সে কি করবে, প্রসেসের সবকিছু হচ্ছে কি প্যারেন্টের সবকিছু কপি করবে। কি কি কপি করবে সেগুলো আমি পরে দেখাবো। ঠিক আছে, বাট দেয়ার আর ডেফিনেটলি টু ডিস্টিংক্ট অ্যাড্রেসেস, মানে দুইজনের মেমরি কিন্তু আলাদা। যেমন এটা যদি আমি যদি একটা মেমরি ধরি, মেমোরির এখান থেকে এত নাম্বার থেকে এত নাম্বার লাইন, মানে 1 2 3 4, এই 4 লাইন হচ্ছে কি প্যারেন্ট। ঠিক আছে, তাহলে চাইল্ড কি হবে, সেম 4 লাইন হবে, 4 লাইন হবে, একদম রেগুলার কপি, আর কিছু না। কিন্তু দুইজনের মেমোরি কি হবে আলাদা হবে, অ্যাড্রেস সিস্টেম কি হবে আলাদা হবে। ঠিক আছে, কারণ দুইজনের নো রাইটেবল মেমোরি ইজ শেয়ার। মনে করেন এই প্যারেন্ট এটা চাইল্ড এটা, ঠিক আছে, প্যারেন্টের এই নাম্বার লাইনে কিছু যদি আমি রাইট করি, কিছু নতুন যদি কিছু সেভ করতে যাই বা লিখতে চাই, তাহলে কিন্তু এখানে চেঞ্জ হবে না। আবার এখানে যদি করতে চাই তাহলে আবার কি এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, দুইটা আলাদা, আমি বলে দিচ্ছি মেমোরি লাইন কিন্তু আলাদা, লোকেশন কিন্তু আলাদা। তো বেসিক্যালি হচ্ছে কি সবকিছু হচ্ছে ইয়া করতে পারবে, আলাদা আলাদা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে চাইল্ডে প্যারেন্টের সবকিছু শেয়ার করতে পারবে। The child may share all the parents' memory, but in that case, the memory is shared copy on that. তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পারমিশন দিতে হবে, যে প্যারেন্ট যদি বলে যে আমার চাইল্ড আমার সব মেমোরি সবকিছু হচ্ছে কি সে অ্যাক্সেস করতে পারবে বা রাইট করতে পারবে, সেক্ষেত্রে হচ্ছে সম্ভব। ঠিক আছে, বাট নো রাইটিং মেমোরি, নো রিটেবল, সরি রাইটেবল মেমোরি ইজ শেয়ার, মানে দুইজনের রাইটেবল মেমোরি কিন্তু আলাদা জায়গায়, চাইলে সি পি এর গুলো ইউজ করতে পারে। ঠিক আছে, তো অনেক কিছু বলে ফেললাম। আর উইন্ডোজের ক্ষেত্রে কি হবে, প্যারেন্টের এবং চাইল্ডের অ্যাড্রেস স্পেস কি একদম ডিফারেন্ট, শুরু থেকে ডিফারেন্ট। ঠিক আছে, এটা আমি আগেই বলছি। নাও আসতেছে কি প্রসেস টার্মিনেশন, কখন কখন প্রসেস হচ্ছে টার্মিনেট হয়। ঠিক আছে, তো প্রসেস টার্মিনেশন স্লাইডে যাই আমি আগে, প্রসেস ক্রিয়েশন করলাম আমরা, প্রসেস হায়ারার্কি আমরা নেক্সট ক্লাসে পড়বো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যেখানে কিছু জিনিস দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমি পড়াবো, যে প্রসেসের জন্য কি কি লাগে, কি কি ডেটা স্ট্রাকচার লাগে। হ্যাঁ, এগুলো আমরা সবগুলো পড়বো আস্তে ধীরে। আজকে হচ্ছে আমাদের শেষ করবো আমরা হচ্ছে প্রসেস টার্মিনেশন নিয়ে।
প্রসেস টার্মিনেশনটা কি বলতেছে যে নরমাল এক্সিট, এরর এক্সিট, ফ্যাটাল এরর এক্সিট, কিলড বাই অ্যানাদার প্রসেস। ঠিক আছে, আমি আস্তে আস্তে সবগুলো বলবো কি জিনিস। ওকে, ইউনিক্স এর ক্ষেত্রে হচ্ছে এক্সিট কল করলে নরমাল এক্সিট কোন একটা প্রসেসের। উইন্ডোজের জন্য সেটা হচ্ছে কি এক্সিট প্রসেস। আচ্ছা, যেমন হচ্ছে এই যে এটা একটা প্রসেস, কেটে দিলাম, তাহলে আমি নিজে কেটে দিচ্ছি, মানে নরমাল এক্সিট। ঠিক আছে, বা হচ্ছে কোন একটা ফাংশন রান করছেন, রান করার পরে সে শেষ হয়ে গেল, নরমাল এক্সিট। ঠিক আছে, যেমন আপনি সি প্রোগ্রাম রান করেন, একটা কি আসে, উইন্ডো আসে, উইন্ডোটা রান হওয়ার পর আবার মাঝে মধ্যে চলে যায়, আপনি চাইলে সেভ করতে পারেন। ঠিক আছে, এরকম আর কি নরমাল এক্সিট আর কি। আমি এটা কেটে দিলে এটা কেটে যাবে, এটা কেটে। এরপর আসতেছে কি এরর এক্সিট, সরি, একটা হচ্ছে এরর এক্সিট আর হচ্ছে কি ফ্যাটাল এরর এক্সিট। আমি আগে ফ্যাটাল এরর এক্সিটটা বলি। ফ্যাটাল এরর এক্সিট কোনগুলা, যেমন প্রথমে কোনটা বলছি, সেকেন্ড রিজন পরে বলতে হবে ফ্যাটাল। আচ্ছা, ফ্যাটাল এররটা আগে বলি। ফ্যাটাল এরর জিনিসটা হচ্ছে কিরকম যে দেখেন আপনি কোন একটা টার্মিনালে সিসি উ ডট সি, এটা এখন সিসি না, এখন জিসিসি হয়ে গেছে, যারা উবুন্টু ইউজ করেন তারা জানবেন যে আচ্ছা মানে হচ্ছে ফু ডট সি, মানে একটা সি প্রোগ্রাম আপনি রান করতে যাচ্ছেন। এখন যদি ওই প্রোগ্রামটা না থাকে তাহলে কি হবে, তাহলে কি রান করতে পারবে না, তাহলে সেটা হচ্ছে কি ফ্যাটাল এরর। কোন একটা জিনিস নাই, আপনি তা করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি ফ্যাটাল এরর। ঠিক আছে, skill oriented interactive process general limit as a thing given background just insert the pop-up the dialog box and ask the user try again। আচ্ছা, স্কিল ওরিয়েন্টেড ইন্টারেক্টিভ প্রসেস যেগুলো বলতেছে যে আমার যে ভিউ আছে এই টাইপের আর কি। হ্যাঁ, তা আপনি যদি মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকছেন, হ্যাঁ ধরেন কোন একটা ওয়েবসাইটে ঢুকছেন, ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে আপনাকে ইউজার নিতে বলছে, পাসওয়ার্ড দিতে। আপনি যদি ইউজার নেম আর পাসওয়ার্ড ভুল দেন তাহলে কি হবে, পুরোটা কেটে যাবে নাকি আবার আপনাকে বলবে যে আপনি আবার দেন। ঠিক আছে, এই টাইপের আর কি। এটা হচ্ছে একটা ফ্যাটাল এরর। ইনস্টেড দে পপ আপ এ ডায়ালগ বক্স এন্ড আস্ক দ্য ইউজার টু ট্রাই अगेन। ঠিক আছে, আপনি ব্যাড প্যারামিটার দিয়েছেন। ঠিক আছে, আর সিম্পলি আপনি কোন একটা আপনার কম্পাইলারের মধ্যে আপনার সি কোড বক্স কম্পাইলার ওপেন করে আপনি একটা সি ফাইল চালাতে যাচ্ছেন, ওই সি ফাইলটা যদি না থাকে তাহলে আপনি কম্পাইলার কি এটা চালাতে পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে সেটাকে ফ্যাটাল এরর হিসেবে নিয়ে এক্সিট করবে। ঠিক আছে, সবসময় এক্সিট করে না। যেমন হচ্ছে যে আমি যেটা বললাম যে স্ক্রিন ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আপনি যদি ব্যাড প্যারামিটার দেন তাহলে সে একটা পপ আপ ডেলিভারি বলে ইউজার আস্ক ইউজার টু ট্রাই अगेन। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে কি যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি যে এরর এক্সিট যেটা, যেমন আমরা যখন সি কোড লিখি, ঠিক আছে, যেমন আপনি কোন এক জায়গায় 5/0 লিখছেন সি কোডিং কোন এক জায়গায়। ঠিক আছে, তাহলে কি হবে, এটা কি করা সম্ভব? এটা কিন্তু করা সম্ভব না, এটা একটা প্রোগ্রাম বাগ। ঠিক আছে, আপনি জানেন এটা একটা প্রোগ্রাম বাগ, কিন্তু তারপরে আপনার এটা আপনি ঠিক করতে পারেন না। ঠিক আছে, তো বেসিক্যালি সেটা কি হবে, আপনার এরর এক্সিট, মানে একটা এরর হিসেবে ধরে ওই প্রোগ্রামটা কি এক্সিট করে দিবে। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু। অথবা ইলিগাল ইনস্ট্রাকশন, আপনি যদি ইলিগাল ইনস্ট্রাকশন লিখতে যান, যেমন যে আপনার কোনো ফাংশন নাই, ঠিক আছে, আপনি ধরেন আপনি একটা ফাংশন ইউজ করতে যাচ্ছেন ভিউ, আপনার ভিউ এই ফাংশনটা আপনি কল করছেন, কিন্তু আপনার সি প্রোগ্রামে কোথাও ভিউ নামের ফাংশন আপনি লিখেন নাই। ঠিক আছে, তাহলে কি হবে, ইলিগাল ইনস্ট্রাকশন, মানে এটা তো সে কল করার কথা না, সে কল করলো কি হবে। ঠিক আছে, আর রেফারেন্স টু নন এক্সিস্টেন্ট মেমোরি। ঠিক আছে, সবাই আমরা জানি যে হচ্ছে যে সেগমেন্টেশন ফল্ট সবাই অনেকেই খাইছেন হয়তো। ঠিক আছে, সেগমেন্টেশন ফল্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি এক্সিট হয়, নরমাল এক্সিট হয়, এরর এক্সিট হয়। ঠিক আছে, সেগমেন্টেশন ফল্ট একটা এরর, এরর দেখে সে কি করবে, এক্সিট করবে। ঠিক আছে, হ্যাঁ, দ্যাটস ইট আর কি। সো এটা ছিল হচ্ছে কি থার্ড কাইন্ড অফ একটা এরর। আর এরপর হচ্ছে কিল্ড বাই অ্যানাদার প্রসেস, ইনভলান্টারি। হ্যাঁ, আচ্ছা, কিল্ড বাই অ্যানাদার প্রসেস মানে কি, যে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, যেমন এই যেটা আমি এটা ওপেন করলাম, ওপেন করার পরে এখন দেখেন এখানে আমি লগ ইন সাজেশন করে গুগল ক্লাসরুম অনেকগুলো পেজ ওপেন করছি, সবাই একটু যদি দেখেন দেখতে পারবেন। এই পেজ ওপেন আছে, এটা ওপেন আছে,
এটা ওপেন আছে, ঠিক আছে, অনেকগুলো কিছু ওপেন আছে। এখন এগুলো সবগুলো হচ্ছে কি গুগল, প্রথমে গুগল ক্রোমে প্রথমে ওপেন করছি, দেন হচ্ছে এই চ্যাপ্টার ওপেন আছে, তাই না? এখন আমি যদি ক্রোমের এই যে ক্রস, সবাই একটু ডান দিকে কোণা দেখেন, ক্রোমের ক্রসটা কেটে দেই, তাহলে কি হবে? আচ্ছা আগে প্রথম বলি যে সিঙ্গেল লগ ইন প্যানেল যেটা আছে, আমি যদি শুধু সেটা কেটে দিই, ঠিক আছে, উপরে দেখেন যে এটা কেটে, তাহলে কি হবে? শুধু ওই ট্যাবটা যাবে, তাই না? শুধু ওই প্রসেসটা কিন্তু এক্সিট হয়েছে, যেটা নর্মাল এক্সিট। কিন্তু আমি যদি এটা কেটে দেই, গুগল ক্রোম কেটে দেই, তাহলে দেখেন বাকি যে তিনটা ছিল ওই তিনটা কিন্তু একসাথে হচ্ছে কাটা পড়ে গেছে, মানে এক্সিট হয়ে গেছে। এটা হচ্ছে কিল বাই অ্যানাদার প্রসেস, মানে প্যারেন্ট প্রসেস দ্বারা কি হয়ে গেছে, কিল হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনভলন্টারি, ঠিক আছে, এটা তো আপনার হাত, ঠিক আছে। সো এই টাইপের আর কি, ঠিক আছে। তো ইউনিক্স এর ক্ষেত্রে এটা হচ্ছে কিল, আর উইন্ডোজ ফাংশন হচ্ছে কি টার্মিনেট প্রসেস, ঠিক আছে। আপনি টার্মিনেট প্রসেস দিয়ে হচ্ছে কি, বা টাস্ক ম্যানেজার থেকে হচ্ছে আপনি সব প্রসেস কিল করে দিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই একটা অথরাইজেশন থাকতে হবে আর কি, যে আপনি কিল করতে পারবেন, ঠিক আছে। সো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে আমাদের যে হচ্ছে প্রসেস টার্মিনেশন আমাদের চার ভাবে হতে পারে আর কি, ঠিক আছে। কিল বাই আনাদার প্রসেস, ফ্যাটাল এরর, এরর এক্সিট, নর্মাল। তো সবগুলো एग्जांपल দিতে হবে। আমি কোন একটা সিনারিও দিয়ে দিলাম যে কেউ একজন একটা ফাংশন কল করতে যাচ্ছে, একটা কোড দিয়ে দিলাম, ওই কোডের মধ্যে ওই ফাংশনটা লিখাই নাই, ঠিক আছে, কিন্তু তারপর ওই ফাংশনটা আমি যদি কল করি তাহলে সেটা কি হবে, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের এরর এক্সিটের মধ্যে পড়ে যাবে। ইলিগাল রেফারেন্সিং আমি এখানে লিখে দিচ্ছি যে কয়েকটা জিনিস আছে, যে ইলিগাল রেফারেন্সিং, রেফারেন্সিং নন এক্সিস্টেন্ট মেমরি। তো রেফারেন্সিং নন এক্সিস্টেন্ট মেমরি যেটা, সেটা হচ্ছে সেগমেন্টেশন ফল্ট। আমরা যেটা খাই যে কোনো একটা মেমোরির মধ্যে কিছু নাই, নাল মেমরি, ঠিক আছে। যেমন আমি যদি একটু লিখে দেখাই যে, যেমন আপনার একটা কোড আছে, হ্যাঁ, যেমন মনে করেন যে একটা পয়েন্টার আছে, ঠিক আছে, ইন্ট স্টার পি, হ্যাঁ ইন্ট স্টার পি দেওয়া আছে, ঠিক আছে, এখানে আর কিছু নেই। এখন আপনি যদি প্রিন্টএফ এর মধ্যে, হ্যাঁ প্রিন্টএফ এর মধ্যে যায় কোন একটা কিছু যদি লেখেন যে পি নেম, পি এর নেম খুঁজতেছেন, তাহলে সেটা একটা কি হবে, রেফারেন্সিং টু নন এক্সিস্টেন্ট মেমরি। এটা এরকম কিছু নাই, আপনি এটা প্রিন্ট করতে যাচ্ছেন কিভাবে, ঠিক আছে, বা অ্যাক্সেস করতে যাচ্ছেন কিভাবে, ঠিক আছে। সেরকম হলে এটা একটা ঝামেলা দেবে, ঠিক আছে, এই টাইপের আর কি। তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকে ক্লাসে, দুদিন থাক। নেক্সট ক্লাস হচ্ছে আমরা প্রসেস হায়ারার্কি নিয়ে হচ্ছে সামনে আসবো, ঠিক আছে। আমি বইটা আপলোড করে দিব, বা যে যেটুকু যেটুকু পড়াচ্ছে আমি আপলোড করে দিলে তখন আপনারা হচ্ছে এটা দেখতে পাবেন, ঠিক আছে। সো টিম নেক্সট ক্লাস আমরা আজকে পর্যন্ত